আমরা মেথ অ্যানালাইসিস ক্লাসটা এর বেসিক এক দুইটা ম্যাথ, সেই ম্যাথ গুলো দেখছিলাম, তাও আমরা এই জিনিসটা একটু কন্টিনিউ করি, আবার স্টার্ট থেকেই হালকা দেখি, তারপরে সুপার মেশের একটা পার্ট যেটা আমাদের বাকি ছিল সেটা কভার করবো। মেইনলি সুপার মেশের ম্যাথ গুলাই বেশি ইম্পর্টেন্ট। তো আমরা একটু দেখি যে কিভাবে করা যেতে পারে। সো আমরা প্রথমে এখানে আইডেন্টিফাই করবো যে কয়টা মেশ আছে। সো আমরা দেখতেছি এখানে তিনটা মেশ আছে, সো তিনটা মেশের জন্য তিনটা অ্যারো দিব। এখন আমাদের কাজ হবে তিনটা মেশের জন্য তিনটা ইকুয়েশন লেখা, সলভ করলে I1 I2 I3 চলে আসবে। এখন আমাদের কিছু জিনিস বুঝতে হবে, যে যখন আমরা I1 এর ইকুয়েশন লিখতেছি, সাপোজ মেশ ওয়ান এর ইকুয়েশন লিখতেছি, কিভাবে লিখবো। এখন মেশ অ্যানালাইসিস হইলো সিমিলার টু KVL। তার মানে প্রতিটা টার্ম, একটা ইকুয়েশনের প্রতিটা টার্ম একটা ভোল্টেজ হবে। সো আমরা রেজিস্ট্যান্সের জন্য সবসময় প্লাস দেব। আর যদি রেজিস্ট্যান্স যদি কোনো দুইটা মেশের মধ্যে কমন থাকে, যেমন এই 2 ওহম, সেই ক্ষেত্রে আমরা কমন মেশটার জন্য কি অ্যাপ্রোচে যাব সেটাও দেবো, কিন্তু রেজিস্ট্যান্স সবকিছুর জন্য আমরা প্লাস দেব। সেকেন্ডলি, যদি কোনো ভোল্টেজ সোর্স থাকে, আমরা KVL এ যা শিখছিলাম, যদি মাইনাসে হিট করে অ্যারোটা তাহলে মাইনাস দিব, প্লাসে হিট করলে প্লাস দিব। তো এখন মেশ ওয়ান অ্যানালাইসিস যখন করতেছি, প্রথমে আমরা 10 ওহমের জন্য লিখি। 10 ওহমের জন্য আমরা সিম্পলি লিখতে পারি 10 I1। এরপরে ঘুরে যখন আমরা এদিক থেকে আসতেছি, এখানে 6 ভোল্টের নেগেটিভে হিট করতেছে, সো আমরা লিখতেছি -6। এরপর আসতেছে 2 ওহম। এইটা I1 আর I2 এর মধ্যে কমন, কারণ আমরা দেখতেছি এটা মেশ ওয়ান এর মধ্যেও আছে, মেশ টু এর মধ্যেও আছে। তো যখন কমন থাকবে আমরা কি অ্যাপ্রোচে যাবো, আমরা বলছিলাম যে রেজিস্ট্যান্সের জন্য অলওয়েজ প্লাস দিব। এখন এটা যেহেতু I1 আর I2 দুইটার মাঝখানে আছে, কিন্তু আমরা লিখতেছি I1 এর ইকুয়েশন, I1 এর প্রায়োরিটি বেশি, সো আমরা মনে রাখার জন্য এভাবে মনে রাখতে পারি যে যার প্রায়োরিটি বেশি তাকে আগে দিব, মাইনাস যার প্রায়োরিটি কম, মানে I2 এর প্রায়োরিটি কম, কারণ আমরা মেশ ওয়ান এর ইকুয়েশনটা লিখতেছি। জাস্ট মনে রাখার জন্য, ইকুয়াল টু 0। এরপরে আমাদের কাজ হবে সিম্পলিফাই করা। সো সিম্পলিফাই করলে এটা চলে আসে এরকম। তো এটা আমাদের একটা ইকুয়েশন। আগে আমরা যেটা বলছিলাম, তিনটা মেশ থেকে তিনটা ইকুয়েশন আসবে, সলভ করলে তিনটা কারেন্ট আমরা পেয়ে যাব। তো এরপরে চলে আসি মেশ টু তে। আবারও সিমিলার প্রসিজার, 4 ওহম দিয়ে যদি শুরু করি তাহলে 4 এর জন্য পাবো 4 I2। তারপর আবার আসতেছে 2 ওহম। 2 ওহম এখন I1 আর I2 মাঝখানে আছে, কিন্তু যেহেতু I2 এর ইকুয়েশন আমরা লিখতেছি, সো I2 মাইনাস I1। এরপরে চলে আসতেছে 1 ওহম, এটা আছে I2 আর I3 এর মধ্যে, সো আমরা লিখতে পারি 1 I2 মাইনাস I3। যেহেতু কমন, কিন্তু আমরা I2 এর ইকুয়েশন লিখতেছি, কারণ I2 মাইনাস I3 প্লাস 8 ইজ ইকুয়াল টু 0। আবারও আমরা সিম্পলিফাই করব। এটা হলো আমাদের সেকেন্ড ইকুয়েশন। ফাইনালি আমরা লিখবো মেশ থ্রি এর ইকুয়েশন। মেশ থ্রি এর ইকুয়েশনও আমরা আবার শুরু করি 6 ভোল্ট থেকে। 6 ভোল্টের এখানে যদি আমরা চেক করে দেখি, যে 6 ভোল্ট, এটা যদি আমরা অ্যারোটাকে আমরা ক্লকওয়াইজ রোটেট করতেছি, যদি ক্লকওয়াইজ রোটেট করি আমরা দেখতে পারতেছি এটা প্লাসে হিট করতেছে, সো +6। তারপরে আসতেছে 5 ওহম, সো 5 I3। 8 ভোল্টের এবার মাইনাসে হিট করতেছে, সো -8। এরপরে আবার আছে 1 ওহম, কিন্তু এবার যেহেতু I3 ইকুয়েশন লিখতেছি, সো I3 মাইনাস I2 ইকুয়াল টু 0। তো আমরা যদি একটু সিম্পলিফাই করি, -I2 প্লাস 6I3 ইকুয়াল টু 2। সো আমাদের তিনটা ইকুয়েশন, তিনটা ভ্যারিয়েবল সলভ করলে I1 I2 I3 চলে আসবে। খুবই সিম্পল জিনিস। এখন যখন মেশ অ্যানালাইসিস আমরা করতেছি বা নোড অ্যানালাইসিস করতেছি, আমাদের মেশ অ্যানালাইসিস করলে মেশ কারেন্ট বের হয়, নোড অ্যানালাইসিস করলে নোড ভোল্টেজ বের হয়। এটা আমরা জানি, আননোন নোড গুলার ভোল্টেজ বের হয়, আননোন মেশ গুলার কারেন্ট বের হয়। এখন
এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে আরেকটা লেজ এখানে অ্যাড করে দেওয়া থাকে, যেখানে আই বের করতে বলছে যেমন। এখন এই আইটা আমরা কিভাবে বের করবো? সো এই আইটা করার জন্য আগে আমাদের মেথ অ্যানালাইসিস পুরোটা করতে হবে। এখন আমাদের I1 I2 I3 এর ভ্যালু আমাদের জানা। নেক্সট আমরা যে কাজটা করব, এই নোডে যদি একটা আমরা কেসিএল করি, তো এখানে I3 ঢুকতেছে, I2 বের হয়ে যাচ্ছে, উপরে আই যাচ্ছে। I3 এখানে ঢুকতেছে, I2 বের হয়ে যাচ্ছে, আর আই বের হয়ে যাচ্ছে। তার মানে আমরা কেসিএল করলে লিখতে পারি যে I3 ইজ ইকুয়াল টু আই প্লাস I2, অথবা আই ইজ ইকুয়াল টু I2 মাইনাস আই। তার মানে আমরা যদি এখানে I2 আর I3 এর ভ্যালুটা আগে সলভ করে বের করে ফেলে থাকি, আগের যে ইকুয়েশন গুলো আছে সেগুলো সলভ করলে I2 আর I3 এর ভ্যালু চলে আসবে। এরপরে আমরা সেখান থেকে আই এর ভ্যালুটা বের করে ফেলতে পারবো। তো আমাদের ফার্স্ট কাজ অলওয়েজ হবে মেশ অ্যানালাইসিস করা, বা যদি নোড অ্যানালাইসিস করার কথা বলা থাকে নোড অ্যানালাইসিস করা। তারপরে যেটা যেই প্যারামিটারই আমাদেরকে বের করতে বলুক, আমাদের ডিরেকশন অনুযায়ী বা আমাদের ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা এই কাজটা করবো। তো এই ছিল মেশ অ্যানালাইসিস। এখন মেশ অ্যানালাইসিস এর আরো কিছু ক্যাটাগরি আছে। আমরা যদি এই ম্যাথটা একটু দেখি, যে আমরা মেশ অ্যানালাইসিস তো করতেছি, কিন্তু আমরা সবসময় বলছি যে আমরা নোন মেশ কারেন্ট যদি থাকে তাহলে আমাদের আর ইকুয়েশনটা লেখা লাগে না। এটা ক্লাসে বলা হয়েছে। সো এই কথাটার অর্থ কি, বা আননোন মেশের জন্যই আমরা ইকুয়েশন গুলা লিখি, এই কথাটাও বলা হয়েছে। এই কথাটির বা অর্থ কি সেই জিনিসটা একটু আমরা ডিসাইফার করার ট্রাই করি। তো ফার্স্ট অফ অল এখানে আমাদের মেশ আছে আবারও তিনটা। তিনটা মেশ আছে। এখন আমরা যখন ইকুয়েশন লিখবো, আমাদের এরকম কোথাও দেখতে হবে যে এমন কোনো মেশ আছে কিনা যেখানে সিঙ্গেল হ্যান্ডেডলি, ওই মেশটাতে সিঙ্গেল হ্যান্ডেডলি যে কারেন্টটা যাচ্ছে, I3 যেমন কারেন্টটা যাচ্ছে এখান থেকে যাচ্ছে, কোনো কারেন্ট সোর্স আছে কিনা। কারণ আমরা জানি যে কোনো কোনো মেশে যদি সিঙ্গেল হ্যান্ডেডলি একটা কারেন্ট সোর্স থাকে, তাহলে সেখানে ওই কারেন্টটাই চাই। তার মানে এখানে আমরা প্রথমেই লিখে ফেলতে পারবো যে I3 ইজ ইকুয়াল টু 0.5 I0। তার মানে আমাদের মেশ থ্রি এর জন্য ইকুয়েশনটা কিন্তু এভাবে লেখা লাগবে না, যে আগে আমরা যেভাবে লিখছিলাম যে এই I1 এর জন্য, 4 এর জন্য, 280 এর জন্য, এভাবে ঘুরায় ঘুরায় যে ইকুয়েশন। বা মেশ থ্রি এর জন্য আপনারা ভাবতে পারেন অনেকে যে 0.5 I0, 8 4 এগুলাকে নিয়ে লিখতে হবে কিনা, না লিখতে হবে না। কারণ মেশ থ্রি এ একটা কারেন্ট সোর্স আছে যেটা শুধু মেশ থ্রিতে আছে। যখন শুধু একটা কারেন্ট সোর্স একটা মেশে থাকে, তখন আমাদের আর ফুল ইকুয়েশনটা লেখা লাগে না। আমরা ঘুরায় ঘুরায় যে কেভিএল এর ইকুয়েশন গুলো লিখতাম সেগুলো লেখা লাগবে না, কারণ আমরা I3 থেকে যে কারেন্টের ভ্যালুটা সেটা অলরেডি পেয়ে গেছি। এখন সমস্যা হলো আমাদের তিনটা মেশ আছে, তিনটা কারেন্ট আছে, I1 I2 I3। এই তিনটাই আমাদের প্রেফারেবল ভ্যারিয়েবল, বাট এখানে আমাদের I0 চলে আসছে। সো এখন আমাদের I0 কে আমাদের পছন্দের ভ্যারিয়েবলে রেসপেক্টে এক্সপ্রেস করতে হবে। যেমন আমরা দেখতেছি I0 আছে এখানে। এটাকে আমরা কিভাবে এক্সপ্রেস করতে পারি? আমরা এখানে লিখতে পারি I0 ইজ ইকুয়াল টু মাইনাস I1। কারণ I1 যাচ্ছে এইভাবে, এভাবে যাচ্ছে I1। আর I0 এর যে ডিরেকশন দেয়া সেটা হলো I1 এর উল্টা। সো আমরা লিখতে পারি I3 is equal to minus 0.5 I1. So 0.5 I1 plus I3 is equal to 0. এটা আমাদের ফার্স্ট ইকুয়েশন। এটা আসলো মেশ থ্রি থেকে। সো বাকি দুইটা যে ইকুয়েশন সেটা ডেফিনেটলি আসলো মেশ ওয়ান আর মেশ টু থেকে। সো মেশ ওয়ান এর ইকুয়েশনটা যদি লিখি, মেশ ওয়ানে আছে 1 ওহম। তার মানে 1 I1, 4 I1 মাইনাস I3, কারণ 4 আছে I1 আর I3 মাঝখানে, প্লাস 280 is equal to 0. So next কাজ সিম্পলিফিকেশন। এটা আমাদের সেকেন্ড ইকুয়েশন। ঠিক আছে, এটা আমাদের সেকেন্ড ইকুয়েশন। এরপরে আমাদেরকে যে ইকুয়েশনটা লিখতে হবে সেটা আসবে মেশ টু থেকে। মেশ টু থেকে আমরা তাহলে লিখতে পারি -280
প্লাস এখানে আছে 8 ওহম, এটা আছে I2 আর I3 মাঝখানে, কিন্তু আমরা যেহেতু I2 এর ইকুয়েশন লিখতেছি তাই I2 এর প্রায়োরিটি বেশি, প্লাস 2I2। তো আবারও সিম্পলিফিকেশন, সো 10I2 মাইনাস 8I3 ইজ ইকুয়াল টু 20। এটা আমাদের থার্ড ইকুয়েশন। তো তিনটা ইকুয়েশন, তিনটা ভ্যারিয়েবল সলভ করলে আমরা I1 I2 I3 এই তিনটার ভ্যালু পেয়ে যাবো। I1 I2 I3। এখন যখন আই নট এর ভ্যালু বের করতে বলবে, তখন আমরা কিভাবে বের করবো? আই নট এর ভ্যালু আমরা জানি, আই নট এর ভ্যালু হলো -I1। তো I1 যদি বের হয়ে যায় তাহলে কিন্তু আই নটও বের হয়ে যাচ্ছে। তো এখানে যে বের করতে বলছে সেটাও আমাদের ইজিলি বের হয়ে যাবে। তারপরে বলছে হোয়াট ইজ দ্য ভোল্টেজ অ্যাক্রস 0.5 আই নট সোর্স। তার মানে আমাদের আসলে এখন দরকার এখানকার ভোল্টেজ আর এখানকার ভোল্টেজ, এই দুইটার ভোল্টেজের ডিফারেন্স, এইটা আমাদের দরকার। তো এইটা এখন কিভাবে বের করতে পারি? আমরা ধরি যে এখানকার ভোল্টেজটা কত, ধরলাম Vx আর Vy। সো আমাদের যেটা দরকার সেটা হলো Vx মাইনাস Vy, অথবা উল্টাটা নিলেও সমস্যা নাই, Vy মাইনাস Vx, কারণ এখানে প্লাস মাইনাস যেহেতু উল্লেখ করা নাই, যে কোনোটা নিলেই হবে, কোনো সমস্যা নেই। সো Vx কিভাবে বের করবো, সেটার জন্য আমরা আমাদের কেসিএল এর বেসিকটা একটু চিন্তা করি, বা কারেন্ট কিভাবে যায় সেটার বেসিকটা একটু চিন্তা করি। আমরা কিভাবে লিখতে পারি না যে এখানে গ্রাউন্ড আছে, সো আমাদের যে I1 কারেন্টটা সেটা কি গ্রাউন্ড থেকে ভিএক্স এর দিকে যাচ্ছে না? গ্রাউন্ড থেকে ভিএক্স এর দিকে। সো আমরা লিখতে পারি 0 - Vx/1 ওহম ইজ ইকুয়াল টু I1 কারেন্ট। তার মানে ভিএক্স সমান আসতেছে -I1। সো আমরা কিন্তু মেশ অ্যানালাইসিস করলে এখানে I1 I2 I3 এই তিনটা জিনিস বের হয়ে গেছে। এরপরে ভিএক্স সমান আমরা দেখতেছি -I1। সেম বস্তু আমরা যদি বিওয়াই বের করতে চাই, আমরা লিখতে পারি এই যে বিওয়াই কারেন্ট I2 কারেন্টটা এটা কিভাবে যাচ্ছে, বিওয়াই -0/2 ইজ ইকুয়াল টু I2। তার মানে বিওয়াই মানে 2I2। এখন আমরা যেহেতু আবারও I2 আগেই বের করে ফেলছি, এখন জাস্ট 2I2 করলেই বিওয়াই পেয়ে যাচ্ছি। তো নেক্সট কাজ করতে হবে ভিএক্স মাইনাস বিওয়াই, এইটাই হবে আমার 0.5I0 কারেন্ট সোর্সের অ্যাক্রস এর ভোল্টেজ। সো যদি বেসিকটা ঠিক থাকে তাহলে এই ম্যাথ গুলো করতে সমস্যা হওয়ার কথা না, জাস্ট স্টেপ বাই স্টেপ গেলেই হবে, যে আমরা নোড অ্যানালাইসিস করতেছি বা মেশ অ্যানালাইসিস করতেছি, করার পরে যাই বের করতে বলুন আমরা আমাদের বেসিক থেকে বের করবো। যে এখানে যেমন বেশ ক্লিয়ারলি বলছি যে হোয়াট ইজ দ্য ভোল্টেজ অ্যাক্রস দ্য 0.5 I0 সোর্স। তো তার মানে আমাদের তার আশেপাশে মানে 0.5 I0 যেই দুইটা নোডের মধ্যে কানেক্টেড, সেই দুইটা নোডের ভোল্টেজটা বের করতে হবে, যেহেতু এখন আমরা মেশ অ্যানালাইসিস করে ফেলছি। সেটার জন্য আমরা আমাদের নোড অ্যানালাইসিস এর বেসিকটাকে কাজে লাগাই। যেহেতু I1 I2 I3 বের হয়ে গেছে, আমরা ভিএক্স ভিওয়াইও বের করে ফেলতে পারছি। ঠিক আছে, তো এটা একটা কমপ্লিট প্যাকেজ ম্যাথ, প্যারামিটার বের করতে হয়। তো এইটা প্র্যাকটিস করলে আমাদের অনেক আহ, এই টাইপের ম্যাথ গুলো প্র্যাকটিস করলে অনেক ইজিলি অনেক কন্ডিশন সলভ হয়ে যায় বা অনেক কেসেস হ্যান্ডেল হয়ে যায়। তো এই ছিল আমাদের মোটামুটি নর্মাল মেশ অ্যানালাইসিস এর পার্ট। এখন আমরা চলে যাই একটু সুপার মেশে। আচ্ছা, তো সুপার মেশে যে জিনিসটা হয়, এতক্ষণ আমরা বলছিলাম যে একটা কারেন্ট সোর্স যদি একটা মেশের মধ্যে থাকে তাহলে একটা কেস যে সেখানে আর ইকুয়েশনটা লেখা লাগে না। কিন্তু যদি এরকম হয় যে একটা কারেন্ট সোর্স দুইটা মেশের মাঝখানে আছে, যেমন এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে I1 আর I2 দুইটা মেশ আছে, একটা কারেন্ট সোর্স আছে বাট সেটা I1 আর I2 মধ্যে কমন পড়ে গেছে। যদি এরকম কেস হয় সেই ক্ষেত্রে আমাদেরকে একটা সুপার মেশ ইমাজিন করে নিতে হয়। সুপার মেশ বলতে কোত্থেকে যাচ্ছে সেটা যদি আমরা একটু প্লট করি, এই পুরাটা এখন একটা মেশ হিসেবে কাজ করবে। এখন এই পুরাটা একটা মেশ হিসেবে কাজ করবে। সো যখন আমরা এটার মধ্যে যদি ইকুয়েশনটা লিখতে চাই, সুপার মেশের ইকুয়েশন, সো আমাদেরকে প্রথমে লিখতে হবে -20, 6 এর জন্য লিখতে হবে +6I1, 10 এর জন্য লিখতে হবে +10I2, 4 এর জন্য লিখতে হবে +4I2 ইকুয়াল টু 0। সো আমাদেরকে যে
ইকুয়েশনটা লিখতে হবে সেটা এই মেশ দিয়ে ট্রাভেল করতেছে, বড় যেই সুপার মেশটা হচ্ছে এটার মধ্যে দিয়ে যাচ্ছে। এরপর এখান থেকে তো একটা ইকুয়েশন আসলো, সেকেন্ড ইকুয়েশনটা কোত্থেকে আসবে? এইটা আসবে কেসিএল করার মাধ্যমে। কিভাবে আসবে? এই যে আই টু আর এই যে আই ওয়ান, এই দুইটার মাঝখানে আছে 6। তো আমরা যদি এই নোটটাতে একটা কেসিএল করি, তাহলেই আমাদের আরেকটা ইকুয়েশন চলে আসবে। কিভাবে? এখানে আই টু ঢুকতেছে আর বের হয়ে যাচ্ছে 6 আর I1। তার মানে আমরা লিখতে পারি I2 মাইনাস I1 ইজ ইকুয়াল টু 6। এই হলো আমাদের সেকেন্ড ইকুয়েশন, এটা আমাদের ফার্স্ট ইকুয়েশন, এটা আমাদের সেকেন্ড ইকুয়েশন। সো সলভ করলে I1 I2 বের হয়ে আসবে, কিন্তু এখানে ওয়েটা একটু ডিফারেন্ট। এখানে একটা বড় ইকুয়েশন লিখতে হয়, তারপরে মেশের ভিতরে আরেকটা ইকুয়েশন লিখতে হয়, যেটাকে আমরা কেসিএল এর ইকুয়েশন বলি। সো আমরা যদি একটা এক্সাম্পল নিই, এই এক্সাম্পলটা যেহেতু করে দেয়, এটা আমরা না করে আমরা এই এক্সাম্পলটা নিই। তো এইখানে আমরা প্রথমে কিভাবে অ্যাপ্রোচ করবো সেটা একটু দেখতে হবে। এখানে তিনটা মেশ, সেই তিনটা আমরা চিনি কিনা সেটা আগে দেখতে হবে। I1, I2, I3। এরপরে আমরা দেখতেছি I1 প্লাস I2 এর মধ্যে একটা সুপার মেশ আছে। তো আমাদেরকে কি করতে হবে? এইটা নিয়ে একটা সুপার মেশ ফর্ম করতে হবে। এখন যখন এখানে ইকুয়েশনটা লিখবো, কিভাবে লিখবো? এখানে একটা সুপার মেশের ইকুয়েশন লিখবো। So লিখবো সুপার মেশ ইকুয়েশন, সুপার মেশ। এরপর আমরা কিভাবে অ্যাপ্রোচ করবো? প্রথমে আছে 400 ভোল্ট, সো -400। এরপরে সুপার মেশে আছে 100, এই 100 আছে I2 এর মধ্যে, সো +100 I2। এরপরে আছে 50 ওহম, সো +50, কিন্তু এটা কিন্তু I2 আর I3 মাঝখানে আছে, সো লিখতে হবে I2 মাইনাস I3। আবারও আছে 50, এই 50 আছে I1 আর I3 মাঝখানে, কিন্তু এখানে I1 এর প্রায়োরিটি বেশি, I1 মাইনাস I3 0। প্রায়োরিটি কার বেশি সেটা কিভাবে বুঝি, এটা একটা কোয়েশ্চেন হতে পারে, যদিও এটা ক্লাসেও আমরা অনেক ডিসকাস করছি। সুপার মেশের মধ্যে আছে I1 আর I2, সো এই দুইটারই প্রায়োরিটি বেশি থাকবে। সো যেমন প্রথম 50-র জন্য I2 আর I3-র মধ্যে আমাদের 50 ওহম আছে, I2-র প্রায়োরিটি বেশি কারণ সুপার মেশের মধ্যে I1 I2 আছে। সো আমরা লিখছি I2 মাইনাস I3। পরেরটাতে যেহেতু I1 আর I3 আছে, এই দুইটার মধ্যে ডেফিনেটলি I1 এর প্রায়োরিটি বেশি, সো I1 মাইনাস I3। ঠিক আছে, এটার মধ্যে আর অন্য কোনো কোয়েশ্চেন করার সুযোগ নাই যে I1 আর I2-র মাঝখানে যদি থাকতো তাহলে কি হতো, এরকম কোয়েশ্চেন করার কোনো সুযোগ নাই, কারণ I1 আর I2-র মাঝখানে কোনো রেজিস্ট্যান্স থাকবে না, কারণ এটা এখন একটা সুপার মেশের মধ্যে পড়ে গেছে। ঠিক আছে, তো এবার আমরা আবারও আমাদের সিম্পলিফিকেশনে চলে যাব, যে 50I1 এটা হলো আমাদের ফার্স্ট ইকুয়েশন। এরপরে আমাদের সুপার মেশ থেকে যখন একটা সুপার মেশ ফর্ম হবে, দুইটা মেশের মাধ্যমে একটা সুপার মেশ ফর্ম হচ্ছে, তখন সেই সুপার মেশ থেকে দুইটা ইকুয়েশন থাকতেই হবে। তো এই ইকুয়েশনটা কোত্থেকে পাবো? সিম্পলি আমরা এইভাবে চিন্তা করি, এই যে কারেন্ট সোর্সটা আছে, এখানে ঢুকতেছে হলো I1, এখানে বের হয়ে যাচ্ছে I2। তো আমরা লিখতে পারি I1 আর 4 ঢুকতেছে, বের হয়ে যাচ্ছে I2। তো এটা হলো আমরা বলি KCL এর ইকুয়েশন। তার মানে I1 মাইনাস I2 ইজ ইকুয়াল টু -4। এটা আমাদের সেকেন্ডারি ইকুয়েশন, সেকেন্ড ইকুয়েশন। এইটা করার আরেকটা শর্টকাট আছে, শর্টকাটটা যদি না বুঝি কেউ তাও সমস্যা নাই, কেসিএল করা আর শর্টকাটটা ইউজ করা একই কথা। শর্টকাটটা কি? এই যে আমাদের 4 অ্যাম্পিয়ার সোর্সটা আছে, এটা I1 আর I2-র মধ্যে কার ডিরেকশনটাকে ফলো করে। যেমন আমরা যদি এই জোনটাতে I2 কে চিন্তা করি, সে যাচ্ছে উপরের দিকে। এই জোনটাতে যদি আমরা I1 কে চিন্তা করি, সে যাচ্ছে নিচের দিকে। সো খেয়াল করে দেখলেই বোঝা যাচ্ছে যে I2 এর ডিরেকশনটাকে মেনটেন করতেছে, এই মানে কাকে সাপোর্ট করতেছে, এই জিনিসটা যদি বুঝতে সমস্যা হয় তাহলে এটাকে এত মানে এমফাসিস দেওয়ার দরকার নেই, কেসিএল করলেও সেম ইকুয়েশনে আসে। বাট আমি শর্টকাটের জন্য বলতেছি, অনেক সময় কেসিএল কোন নোডে করব এটা করতে গিয়ে আরেকটা গ্যাঞ্জাম হয়, so সেটা করতে না চাইলে এই সাপোর্ট অপোজের রুলটা ফলো করা যায়। তো I2 যেমন এখানে আমাদের 4 অ্যাম্পিয়ার কে সাপোর্ট করতেছে, আমরা লিখতে পারি I2
মাইনাস I1 ইজ ইকুয়াল টু 4। এটাও আমাদের সেম ইকুয়েশনই দিচ্ছে, যে ইকুয়েশনটা আমরা লিখছি একই ইকুয়েশন। আমরা যদি একটু রিঅর্গানাইজ করি, এই ইকুয়েশনটা আর ওই ইকুয়েশনটা সেম। তো এই গেল আমাদের সুপার মেশের ইকুয়েশন। নেক্সট আমরা যে কাজটা করব, এতক্ষণ আমরা করলাম I1 I2 সুপার মেশের ইকুয়েশন, এখন চলে আসবে I3 মেশের ইকুয়েশন। সো মেশ 3, তো মেশ 3 তে আছে 50, এটা হবে -50 প্লাস 50 ওহম রেজিস্ট্যান্স। এটা I3 আর I1 এর মাঝখানে আছে, সো এখন I1 এর প্রায়োরিটি বেশি। তারপরে আছে আবার 50, এটা I3 আর I2 এর মাঝখানে আছে। নেক্সট আছে 100, সো এখানে 100 I3 ইকুয়াল টু 0। সো I1 হইলো -50 I1, -50 I2, I3 আছে 200, সো 200 I3 ইজ ইকুয়াল টু 50। সো এইটা হলো আমাদের থার্ড ইকুয়েশন। এই তিনটা ইকুয়েশন যদি আমরা সলভ করি, তাহলে আমরা I1 I2 I3 বের করে ফেলতে পারবো। ঠিক আছে, সো আমাদের টার্গেটই হবে যে কয়টা মেশ সে কয়টা ইকুয়েশন নিয়ে আসা, নিয়ে আসলে আমাদের কাজ শেষ। এখন আমাদের দেখতে হবে এই যে I0 কারেন্টটা আছে, I0 কারেন্টটা কোথায় আছে, তোমাদের বলছে ফাইন্ড I0। তো I0 কারেন্টটা কোথায় আছে, I0 কারেন্ট আছে এখানে। ঠিক আছে, তো এখন I0 এর ক্ষেত্রেও কিন্তু আমরা সেই সাপোর্ট অপোজিট রুলে যেতে পারি। এখানে যদি আমরা চিন্তা করি I0 আছে I3 আর I2 এর মাঝখানে, এইখানে যদি আমরা চিন্তা করি I3 যাচ্ছে এই বরাবর, I2 যাচ্ছে এই বরাবর। সো বেশ ক্লিয়ারলি I3 হলো I0 কে সাপোর্ট করতেছে। সো সিম্পলি আমরা লিখতে পারি I3 - I2 ইজ ইকুয়াল টু I0। এটা একটা ওয়ে, এটা একটা ওয়ে। এখন এটা বাদে আরেকভাবে কিভাবে চিন্তা করা যায়, আমরা যদি এখানে একটা কেসিএল করি, কেসিএলটা কিভাবে করা যায়, এখানে যাচ্ছে I3, এখানে ঢুকতেছে I2, আর ঢুকতেছে I0। সো আমরা লিখতে পারি I0 আর I2 ঢুকতেছে আর বের হয়ে যাচ্ছে I3। সো আলটিমেটলি একই জিনিসই আসতেছে, I0 ইজ ইকুয়াল টু I3 - I। যে কোনো একভাবে করলেও হয়, কেসিএল টা করলেও হবে, অথবা আমরা যে সাপোর্ট অপোজিট রুল, যেটা কারেন্ট সোর্সের কেসিএল এর সময় করছি, এই রুলটা এখানেও খাটে, কোনো সমস্যা নেই। যার যেটা সুবিধা সেই অনুযায়ী অ্যাপ্লাই করলেই হবে, এরকম কোনো হার্ড এন্ড ফাস্ট রুল নাই, কারণ একই ইকুয়েশনে আসতেছে, এটা বোঝার কোনো উপায় নেই যে কে কোন রুল ফলো করতেছে। সো যে কোনো একটা ফলো করাই এনে। সো আগে আমাদের কাজ ডেফিনেটলি হবে মেশ অ্যানালাইসিস থেকে I1 I2 I3 এর ভ্যালু গুলা বের করা, তারপরে যে কোনো প্যারামিটার বলুক, সেটা ভোল্টেজ হোক কারেন্ট হোক, আমরা ইজিলি বের করে ফেলতে পারবো। এরপরে আমরা এই ম্যাথটা করা ট্রাই করি। এই ম্যাথটাতে কি হয়, এই ম্যাথটাতে আসলে ওভারল্যাপিং সুপার মেশ আছে, সো সেই জিনিসটা একটু দেখবো। এটা আমরা সুপার নোডের ক্ষেত্রেও দেখছিলাম, ওভারলোডিং ও ওভারল্যাপিং সুপার নোড থাকে, এখানেও আমরা দেখি। তো এখানে কি হচ্ছে, ফার্স্টে দেখতেছি I1 আর I2 এর মধ্যে একটা সুপার মেশ হতে পারে, কারণ এখানে একটা 3 অ্যাম্পিয়ারের কারেন্ট সোর্স আছে। আবার দেখতেছি I2 আর I3 এর মধ্যে একটা Vx/4 একটা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স আছে, তার মানে এখানে একটা সুপার মেশ হবে। তার মানে যখন এখানে I2 দুইটার মধ্যে ওভারল্যাপ হচ্ছে, দুইটা সুপার মেশের মধ্যে একটা মেশ ওভারল্যাপ হচ্ছে, তখন আমাদের কি করতে হবে, এই যে এই পুরাটা নিয়ে দুইটা সুপার মেশকে ওভারল্যাপ করে একটা বড় সুপার মেশ ইকুয়েশন লিখতে হবে। ঠিক আছে, এমন হইতেই পারে যে চারটা মেশ আছে, দুইটা সুপার মেশ আছে, ওভারল্যাপ করলো না, সেটাও হইতে পারে। কিন্তু যদি ওভারল্যাপ করে তাহলে ডেফিনেটলি ওভারল্যাপ করতে হবে। সো আমরা কিভাবে ইকুয়েশনটা লিখবো বড় সুপার মেশের জন্য, সো লিখি সুপার মেশ ইকুয়েশন। তো সুপার মেশ শুরু হচ্ছে -50 থেকে, সো -50 প্লাস 10 I1। তারপরে চলে আসতেছে আবার আমাদের এইখানে 5, সো এটা হলো 5 I3 প্লাস 4 ix ইজ ইকুয়াল টু 0। এখন আমাদের দেখতে হবে আইএক্স টা কোথায় আছে, কারণ আইএক্স আমাদের পছন্দের ভেরিয়েবল না। আইএক্স টা আছে এখানে, আইএক্স ইজ ইকুয়াল টু I1। সো আমরা সিম্পলি আইএক্স কে I1 দিয়ে রিপ্লেস করে দিতে পারি। তো আমরা আইএক্স কে I1 দিয়ে রিপ্লেস করে দিতে পারি। তো এখন যদি আমরা সিম্পলিফাইও করে ফেলি,
এই হলো আমাদের ফার্স্ট ইকুয়েশন। নেক্সট হলো আমাদের সুপার মেশ। সুপার মেশের ভিতরে আসলে দুইটা ছোট ছোট সুপার মেশ আছে, এটা তো একটা বড় সুপার মেশ। এখানে I1 I2 বেসিক্যালি কি আছে সেটা একটু বলি। I1 প্লাস I2 আছে, আবার I2 প্লাস I3 আছে। তার মানে I1 আর I2 এর মধ্যে যে সুপার মেশটা আছে সেখান থেকে একটা ইকুয়েশন আসবে। I2 I3 এর মধ্যে যে একটা ছোট সুপার মেশ ছিল সেখান থেকে একটা ইকুয়েশন আসবে, দুইটাই KCL এর equation। তো আমি যদি একটু সাপোর্ট অপোজিট থিওরি দিয়েই বুঝাই, এই যে I2 এইটা হলো উপরের দিকে, I1 এটা এই যে এইভাবে নিচের দিকে এইভাবে ঘুরতেছে। সো আমরা যদি 3 এম্পিয়ারের কথা চিন্তা করি, আমরা I1 প্লাস I2 সুপার মেশের মধ্যে দেখতেছি, এখানে KCL ইকুয়েশনটা লিখতেছি। কিভাবে লিখতে পারবো? I2 কে সাপোর্ট করতেছে, সো I2 মাইনাস I1 ইজ ইকুয়াল টু 3। তো এইটা আমাদের একটা ইকুয়েশন। নেক্সট হলো I3 আর I2 এর মধ্যে, এখানে I3 যাচ্ছে এইভাবে, I2 যাচ্ছে এইভাবে। তার মানে এটা I3 কে সাপোর্ট করতেছে, সো I3 আর I2 এর মধ্যে আমরা লিখতে পারি I3 মাইনাস I2 ইজ ইকুয়াল টু BX/4। এটা আমাদের আরেকটা ইকুয়েশন। এখন BX টা কোথায় আছে সেটাকে আমরা কিভাবে নিতে পারি? সো BX টা আছে এখানে, BX কে আমরা কিভাবে লিখতে পারি সেটা ইম্পর্টেন্ট। এখন আমাদের দরকার BX কিন্তু একটা ভোল্টেজ, আর আমাদের পছন্দের ভ্যারিয়েবল গুলো হলো কারেন্ট I1 I2 I3। তার মানে এইখানে কোন কারেন্ট যাচ্ছে সেটা আগে আমাদের দরকার। তার সাথে যদি একটু মাল্টিপ্লাই করতে পারি তাহলে আমরা BX পেয়ে যাব। সো এখানকার কারেন্টটা কত আগে সেটা বুঝি। আবারও এখানে আমরা যদি সাপোর্ট অপোজিট কাহিনীটা দেখি, এটা I1, এটা I3। তো বেশ ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এখানে যে কারেন্টটা যাচ্ছে এটা হইলো I1 মাইনাস I। এটা যদি বুঝতে সমস্যা হয় আমরা কিভাবে বের করতে পারি? এই যে এখানে যে কারেন্টটা সেটা I1, এখানে যে কারেন্টটা সেটা I3। তো এই কারেন্টটা যদি IX হয় আমরা বলতে পারি যে IX, IX বলা ঠিক হবে না, IX অলরেডি সার্কিট একটা আছে, আমরা বলি IY। তো এখানে আমরা বলতে পারি যে I3 আর IY ঢুকতেছে আর I1 বের হয়ে যাচ্ছে। তার মানে IY ইজ ইকুয়াল টু I1 মাইনাস I3। একই কথা, যেভাবেই চিন্তা করা হোক একই জিনিসই আসতেছে। তার মানে এখানকার যে কারেন্টটা সেটা I1 মাইনাস I3। তার মানে BX হবে 2 ইন্টু I1 মাইনাস I3। কারণ BX একটা ভোল্টেজ, আমাদের পছন্দের যে ভ্যারিয়েবল সেগুলো হলো কারেন্ট। সো আমাদের টার্গেট হবে এই ভোল্ট কারেন্ট গুলার রেসপেক্টে আমাদের BX কে প্রকাশ করা। তো আমরা BX সমান লিখে ফেললাম I1 মাইনাস I3। সো আমাদের এইখানে আমরা জাস্ট সিম্পলি IX কে BX কে 2I1 মাইনাস I3 দিয়ে রিপ্লেস করে ফেলবো। এটা আমাদের ফোর্থ ইকুয়েশন। ঠিক আছে, তো এই তিনটা ইকুয়েশন যদি আমরা সিম্পলিফাই করে সলভ করি, আমরা I1 I2 I3 পেয়ে যাব, BX IX পাবো। কারণ আমরা জানি I1 I2 I3 বের করে ফেললে এখানে BX এর ভ্যালু দেওয়া আছে, এখানে IX এর ভ্যালু দেওয়া আছে, IX ইজ ইকুয়াল টু I1 আসতেছে আমাদের। সো আমাদের কাজ হবে I1 I2 I3 সলভ করলে বাকি প্যারামিটার গুলোর ভ্যালু চলে আসবে। জাস্ট আমাদের এই তিনটা ইকুয়েশন সলভ করতে হবে। এবার আমরা একটু এরকম একটা ম্যাথ করি, যেখানে যেটা আমাদের কোয়েশ্চেনে আসছিল। ঠিক আছে, এটা হলো সামার 2025 এর কোয়েশ্চেন। এই ম্যাথটা খুব ইন্টারেস্টিং। আমরা যদি মেশ অ্যানালাইসিস এটাতে করতে চাই কিভাবে করব সেটা একটু দেখা দরকার। কারণ এখানে সবগুলা কেস আমরা যত কিছু শিখছি সব কিছু কভার করে একটা কোয়েশ্চেন করা হয়েছে। সো এটা একটু যেহেতু মেইন মিডে আসছে, নিশ্চয়ই এটা আমাদের স্লাইডে যে প্রবলেম তার থেকে একটু ডিফিকাল্ট হবে, কিন্তু এরকম ডিফিকাল্টও না যেটা পারা যাবে না। কারো বেসিক যদি ঠিক থাকে তার ভুল করার কোনো চান্স থাকে না। তো আমরা নতুন একটা পেজ নিয়ে এই ইকুয়েশনটা যদি সলভ করি বা এই সার্কিটটা সলভ করি, আমাদের বেশ কিছু ক্লিয়ার ইন্ডিকেশন আছে কিভাবে সলভ করতে পারা উচিত। তো সেই জিনিসগুলো আমরা একটু নেই। যেমন এখানে তিনটা মেশ আছে, I1 I2 I3, তিনটা মেশ আছে। আমরা সলভ করলে তিনটা ইকুয়েশন চলে আসবে, এই পর্যন্ত কোনো সমস্যা নাই। এখন আমরা একটু দেখি যে এখানে কিভাবে আসলে কি ঘটনাগুলো ঘটতেছে। ফার্স্ট অফ অল আমাদের এই যে I1 আর
I3, এইটার মধ্যে আমরা দেখতেছি একটা সুপার মেশ আছে, সুপার মেশ হইতে পারে। এখন এটা দেখলেই সাথে সাথে মনে হতে পারে যে আমরা কি তাহলে সুপার মেশের ইকুয়েশনটা লেখা শুরু করবো কিনা। বাট আমাদের সবচেয়ে বড় যে সমস্যা, আমরা জানি যে সুপার মেশ আমরা তখনই লিখি যখন ওয়ান কারেন্ট সোর্স থাকে, যেটা আছে বিটুইন টু আননোন মেশ। এখানে আমাদের কিওয়ার্ডটা আসলে আননোন, ঠিক আছে। আননোন কেন? যেই মেশ কারেন্টের ভ্যালু আমরা জানি না, তখন আমরা ফুল সুপার মেশের ইকুয়েশনটা লিখি। এখানে ঝামেলা কি, I3 এর মধ্যে একটা 9 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট আছে, তাহলে আমাদের এই যে বড় সুপার মেশের ইকুয়েশনটা সেটা লেখার দরকার নেই। আমরা তাহলে কোন অ্যাপ্রোচে চলে যাব, I3 ইজ ইকুয়াল টু -9। এটাই আমাদের একটা ইকুয়েশন, বা এটাই আমাদের, এখান থেকে আমরা অলরেডি এটা পেয়ে গেছি, I3 ইজ ইকুয়াল টু -9। তাহলে তো আমাদের বড় করে ইকুয়েশনটা লেখা লাগতেছে না। সিমিলারলি আমরা যদি I1 এ চিন্তা করি, I1 এর জন্য আমরা কি লিখতে পারি, এই পুরো সার্কিটে I1 যাচ্ছে এখান থেকে। এখানে আমরা বলছিলাম যে এখানে যদি কোনো ভোল্টেজ থাকে, কোনো রেজিস্ট্যান্সও থাকে, ইভেন এখানে যদি এই লাইন বরাবর কোনো রেজিস্ট্যান্সও থাকে, এই লাইনে যদি কোনো কারেন্ট সোর্স থাকে, ওই কারেন্টটা অবশ্যই মেনটেন হবে। তো এখানে I1 যে কারেন্টটা সেটা ডেফিনেটলি -5 মিলি অ্যাম্পিয়ার। আমাদের ডিরেকশন অনুযায়ী আমরা যেহেতু কারেন্ট সোর্সের উল্টা দিকে ধরছি, সো আমরা -5 লিখতেই পারি, কোনো সমস্যা নেই। তো এইবার আমরা চলে আসি আরেকটা ইকুয়েশন, আরেকটা I2 থেকে পাবো। I1 I3 বের হয়ে গেছে, I2 থেকে পাবো। আমাদের সুপার মেশটা ফর্ম হয় নাই, বাট কারেন্ট সোর্স তো আছে, দুইটা মেশের মাঝখানে একটা কারেন্ট সোর্স তো আছে। তো কেসিএল এর ইকুয়েশনটা তো লেখা সম্ভব। কেভিএল এর ইকুয়েশন বা বড় যে ইকুয়েশনটা সেটা লেখা যাচ্ছে না কেন, কারণ I3 এর ভ্যালুটা আমরা জানি, আননোন মেশ না এটা আমাদের কাছে। বাট কেসিএল টা তো আমরা লিখতে পারি, কেসিএল এর সাথে তো আর নোন আননোন হওয়ার কোনো সম্পর্ক নাই। তো যখনই আমরা এই কেসটা পাবো, এই কেসটা আমি স্পেসিফিক্যালি বলতেছি কেন, কারণ এই টাইপের ম্যাথ কোনো স্লাইডে দেয়া নাই, বাট এটা কিন্তু ফাইনালে আসে, এই টাইপের ম্যাথ ফাইনালে আসে। বেসিকটা যদি ঠিক থাকে তাহলে কেউ ভুল করে না, বাট প্র্যাকটিস এই টাইপের ম্যাথ আসলে করা হয় না, কারণ এগুলা স্লাইডে নাই। সো আমাদের বেসিক যেটা ফার্স্টে আমরা দেখলাম যে আমাদের আননোন মেশ কিনা, I3 কিন্তু আমাদের আননোন মেশ না, কারণ I3 ইজ ইকুয়াল টু -9 আমরা লিখে ফেলছি। I1 ইজ ইকুয়াল টু -5, এটাও আমাদের আননোন না। সো আমাদের বড় যে ইকুয়েশন সেগুলো লেখা লাগতেছে না। বাট 0.75 IY, এই যে ডিপেন্ডেন্ট সোর্সটা আছে, এটা কিন্তু আমাদের I2 I3 মাঝখানে আছে। সো কেসিএল টা কিন্তু স্টিল ভ্যালিড। তো বড় কেভিএল এর ইকুয়েশনটা লিখতে পারতেছি কিনা বা লিখতেছি কিনা সেটা ডিপেন্ড করতেছে আননোন মেশ কিনা সেটার উপরে। বাট কেসিএল লিখতে পারতেছি কিনা সেটা ডিপেন্ড করতেছে মাঝখানে একটা কারেন্ট সোর্স থাকলেই হচ্ছে। সো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। আবারও একটু বলি যে আননোন মেশ হইতে হবে বড় ইকুয়েশনটা লেখার জন্য, যেহেতু এখানে আননোন মেশই না, I3 ভ্যালু আমরা ডিরেক্টলি জানি। তো এখানে আমাদের বড় ইকুয়েশনটা লেখা লাগতেছে না। বাট দুইটা মেশের মাঝখানে যেহেতু একটা কারেন্ট সোর্স আছে, আমরা কেসিএল এর ইকুয়েশনটা স্টিল লিখতে পারবো। তো এখানে I2 বের হয়ে যাচ্ছে এদিক থেকে, I3 ঢুকতেছে এখান থেকে। তো আমরা লিখতে পারবো I3 ঢুকতেছে 0.75, IY ঢুকতেছে, আর বের হয়ে যাচ্ছে I2। এবার আমাদের দেখতে হবে আবার IY কোথায়। IY আছে এখানে, আমরা দেখতেছি IY আছে এখানে। সো IY কোথায় ঢুকতেছে কি করতেছে সেটার জন্য আমরা দেখি, এখানে একটা কারেন্ট ঢুকতেছে I1, আর এখান থেকে একটা কারেন্ট বের হয়ে যাচ্ছে I3। তো আমরা লিখতে পারি I1 ঢুকতেছে এবং I3 আর IY বের হয়ে যাচ্ছে। তার মানে IY ইজ সিম্পলি I1 মাইনাস I3। তো আমরা এটার একদম ভ্যালুটাই লিখে ফেলতে পারি যে -5 মাইনাস -9। সো এটা আসতেছে 4 মিলি অ্যাম্পিয়ার। তার মানে IY ইজ ইকুয়াল টু 4 মিলি অ্যাম্পিয়ার। সো আমরা এখানে ইজিলি IY এর ভ্যালুটা পুট করে দিতে পারি। সো I3 এর ভ্যালু হলো -9 প্লাস 0.75 IY, IY এর ভ্যালু হলো 4 ইজ ইকুয়াল টু I2। তো এখান থেকে I2 এর ভ্যালুটা চলে আসবে। তো I2 এর ভ্যালুটা কত আসবে, I2 এর ভ্যালুটা এক্স্যাক্টলি, সো -9, 0.75 মানে হলো 3/4। তো এটা আসতেছে 3। সো I2 এর ভ্যালু আসতেছে -6 মিলি অ্যাম্পিয়ার।
তার মানে আমরা ইকুয়েশন সলভও করা লাগলো না, কারণ সার্কিটটাই এভাবে দেয়া যে ইকুয়েশন সলভ করা আসলে লাগতেছে না। সো আমাদের তিনটা মেশ কারেন্টের ভ্যালু আমরা কিন্তু বের করে ফেলছি। সো যখনই এরকম অনেকগুলো কারেন্ট সোর্স দেওয়া থাকবে, ঘাবড়ানোর কিছু নাই, সেটা আসলে বেটার ফর আস। কারণ আমাদের ইকুয়েশন কম লেখা লাগতেছে, আমাদের নোন মেশই হয়ে যাচ্ছে। যেমন এখানে I1 এর ভ্যালু যে -5, সেটা আমরা শুরুতেই লিখে ফেলতে পারতেছি। কোনো ইকুয়েশন লেখা লাগতেছে না। বড় করে যে একটা ইকুয়েশন লিখতাম সেগুলো লেখা লাগতেছে না। I2 এর জন্য লেখা লাগতেছে না, কারণ I2 কিন্তু সুপার মেশের আন্ডারে পড়তে পারতো 0.75 IY থাকার কারণে, কিন্তু আমরা এটা লিখতেছি না, KCL টা লিখে রেখেছি। এখন যে কোয়েশ্চেন গুলো খুব কমন আসে, যে আমরা যদি বড় ইকুয়েশনটা লিখতাম I2 এর জন্য, তাহলে কি লেখা যাইতো কিনা? না, লেখা যাইতো না। এটা লেখা যাবে না, কারণ আমরা যখন বড় ইকুয়েশনটা বা KVL এর ইকুয়েশনটা লিখি, তখন আসলে কি লিখি? আমরা লিখি যে কোথায় ভোল্টেজ ড্রপ কত হচ্ছে। সো যেমন এইটার ভোল্টেজ ড্রপ জানি, এইটার ভোল্টেজ ড্রপ জানি, এইটারও ভোল্টেজ ড্রপ জানি, কিন্তু আমরা কি এইটার ভোল্টেজ ড্রপ জানি? জানি না। বা আমরা যদি সুপার মেশের ইকুয়েশনটা লেখার চেষ্টা করতাম, আমরা 2.5 কিলো ওহমের জানি, কিন্তু আমরা কি 9 মিলি অ্যাম্পিয়ারের অ্যাক্রসে কতটুকু ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটা জানি? জানি না। সো আমাদের ওই বড় ইকুয়েশনটা যদি কেউ লিখে, সেটা কিন্তু ভুল। সেটা বেসিকেই সমস্যা ধরে নিয়ে একটা বড় মার্কস পেনাল্টি হয়। হ্যাঁ, সেই ইকুয়েশনটা পুরাটা ভুল হবে এরকম কনসিডার করা হয়, যে সে পুরা বেসিকটাই ধরতে পারেনি। ঠিক আছে। সো যখন এরকম থাকবে যে দুইটা মেশের মাঝখানে একটা একটা কারেন্ট সোর্স আছে, তখন KCL এর ইকুয়েশনটা লেখা যাবে। এটা সবসময় লিখি যদি দুইটা মেশের মধ্যে একটা কারেন্ট সোর্স থাকে। এখানে যেমন 0.75 IY আছে। কিন্তু যদি একটা মেশ নোন হয়, তাহলে আর বড় সুপার মেশের ইকুয়েশনটা লেখার দরকার নাই। আমরা লিখে ফেলবো I3 ইজ ইকুয়াল টু -9 মিলি অ্যাম্পিয়ার। সো হোপফুলি এটা ক্লিয়ার। এখন আমাদের জাস্ট আরেকটা জিনিস বুঝতে হবে, আমরা যখন নোড অ্যানালাইসিস করি, মেশ অ্যানালাইসিস করি, তখন কখন কোনটা অ্যাপ্লাই করবো? আমাদের কোয়েশ্চেনে অনেক সময় এরকম থাকে, অ্যাপ্লাই আইদার নোড অ্যানালাইসিস অর মেশ অ্যানালাইসিস। কোয়েশ্চেনটা এরকম থাকতে পারে। সেই ক্ষেত্রে আমরা কি করব বা কি করতেছি সেটা একটু বোঝা দরকার, যে কখন কোনটা অ্যাপ্লাই করবো। তো সেটার জন্য সবচেয়ে ভালো এক্সাম্পল আমরা এটা ধরতে পারি, যে এখানে আসলে আমাদের মেশ আছে কয়টা। বা আমরা আসলে এই ইকুয়েশনটা থেকে, আমাদের স্লাইডে যেটা দেয়া আছে সেটাই দেখি। ঠিক আছে। তো এইখানে আমাদের টোটাল নোড আছে কয়টা, মেশ আছে কয়টা, সেটা যদি আমরা একটু দেখি। যেমন এখানে একটা নোড এ, নিচে একটা আছে, এটা আমাদের নোন, সো এটা জানার দরকার নেই। এখানে আছে বি, এটা সি, এটা ডি। So, এইখানে আমাদের নোড আছে চারটা। তার মানে কি, আমরা যদি নোড অ্যানালাইসিস করি, তাহলে এখানে ইকুয়েশন আসবে চারটা। সলভ করে ফেললে ইজিলি সলভ করে ফেলা সম্ভব। যদি আমরা মেশ করতে চাই, তাহলে এখানে মেশ আসতেছে সাতটা। তার মানে আমাদের মেশ অ্যানালাইসিস যদি করি, এখানে আমাদের সাতটা ইকুয়েশন সলভ করতে হবে, যেটা ক্যালকুলেটরে করাও যায় না, চারটা পর্যন্ত করা যায়। সো আমরা ডেফিনেটলি প্রথমে যদি এরকম অপশন দেয় যে আইদার নোড অর মেশ অ্যানালাইসিস, তাহলে কোনটা করব? আমরা আগে নোড আর মেশ কাউন্ট করব, যে কয়টা আননোন মেশ আছে সেই কয়টা হিসাব করে তারপরে করব। এখানে অবশ্য তিনটা মেশ তিনটা মেশ নোন আছে। তার মানে আমাদের এখানেও আসলে চারটা ইকুয়েশনই লেখা লাগবে। বাট এখানে আসলে বেটার নোড অ্যানালাইসিসটা করা, কারণ নোড অ্যানালাইসিস করলে চারটা থেকে চারটা নোড সিম্পলিফাই করলেই হয়ে যাচ্ছে। আবার এখানেও যদি আমরা দেখি, এখানে নোড আছে 14টা। ঠিক আছে, এখানে আরো বেশিও থাকতে পারে, বাট অনেকগুলো নোড আছে। বাট মেশ আছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। সো পাঁচটা মেশ ইকুয়েশন লিখলেই আমাদের ভ্যালুটা চলে আসতেছে। ইকুয়েশন গুলা সলভ করলে ভ্যারিয়েবল গুলার ভ্যালু চলে আসতেছে। তার মানে এইখানে মেশ অ্যানালাইসিস করা বেটার। সো তার মানে আমরা নোড আর মেশ কাউন্ট করবো, যেটার ভ্যালু কম সেই অ্যানালাইসিসটা করাই বেটার। যদি দুইটার ভ্যালু সমান হয়, সেক্ষেত্রে কোনটা করব সেটা আপনার পছন্দ, কোনো সমস্যা নাই। বাট যেটার কম, যদি একটা ড্রাস্টিক্যালি ডিফারেন্স থাকে, যদি এরকম হয় যে নোড তিনটা মেশ চারটা, তাহলে আসলে খুব একটা ম্যাটার করে না। কারণ যদি মেশ অ্যানালাইসিস পছন্দ হয়ে থাকে, সে মেশ অ্যানালাইসিস করতে পারে, তিনটা চারটার মধ্যে খুব একটা ডিফারেন্স নাই। কিন্তু যদি এরকম হয় যে তিনটা নোড বাট 12টা মেশ, তাহলে ডেফিনেটলি মেশ অ্যানালাইসিস করে কোনো লাভ হবে না, বা মেশ অ্যানালাইসিস করতে অনেক কষ্ট হবে। 12টা মেশ সলভ করা তো আর ইজি ওয়ে না, তাই না?
সো আমরা এভাবে করবো, আর যদি সমান থাকে তাহলে যেটা ইচ্ছা। আর যদি কোয়েশ্চেনে মেনশন করা থাকে তাহলে ডেফিনেটলি মেনশন করা অ্যানালাইসিস ওয়েতেই করতে হবে। তো এই ছিল আমাদের মেথ অ্যানালাইসিস।